আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিলুপ্ত করা হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি, আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। আওয়ামী লীগের সাবেক এমপি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, রিমান্ড চাইবে পুলিশ। নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ। 14 দলেরও নিবন্ধন বাতিল চায় এনসিপি। যারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্তের তাগিদ। এবং দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আবহাওয়ার পূর্বাভাসে বিদেশি সংস্থা নির্ভরতা কমবে, অবদান রাখবে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিলুপ্ত করা হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। গত 17 এপ্রিল উপদেষ্টা পরিষদে অনুমোদিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এর খসড়া প্রকাশ করা হয়। এরপর থেকে আয়কর ও কাস্টমস সহ এনবিআর এর সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা ওই অধ্যাদেশ বাতিল করার জন্য আন্দোলন করে আসছিল। তাদের পক্ষ থেকে 7 দফা সুপারিশ করা হয়, তবে জারি করা অধ্যাদেশে অধিকাংশই মানা হয়নি বলে জানিয়েছেন তারা। বিকেলে এনবিআর কার্যালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সোমবার সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠকে বসে কমিশন। প্রায় 3.5 ঘণ্টার বৈঠক শেষে কমিশনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান ইসি সচিব। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলটির নেতাকর্মীরা রাস্তায় নামলে কিংবা কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইন শৃঙ্খলার সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, পুলিশ মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, শুধু এপিবিএন এর কাছে থাকবে এ ধরনের অস্ত্র। ইনস্ট্রাকশন আছে, প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। আওয়ামী লীগের শরিক 14 দলেরও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানী বাংলা মোটরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নেতারা এই দাবি জানান। এ সময়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যারা আওয়ামী শাসন আমলে পাতানো নির্বাচনগুলো অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যবহারে তাগিদ দেন। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপলক্ষে শাহবাগে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া দুটি সংগঠন। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির।
রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। কোনো আনন্দ মিছিল না হলেও হয় মিষ্টি বিতরণ। এ সময় দলের নেতারা জানান এটি বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। এভাবেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেফ করার কোনো চেষ্টা করা হয়, নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে। আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এইগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে, যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে, মানুষকে চুপ করিয়ে দিতে না পারে, অধিকার কেড়ে নিতে না পারে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এবার আর কোনো টালবাহানা সহ্য করবে না ছাত্র জনতা। আমরা নির্বাচন কমিশনকে বলবো, জনতা নির্বাচন কমিশনের দিকে আসার আগে আপনারা দ্রুত গতিতে 14 দলকে নিষিদ্ধ আপনারা করুন। যদি আপনারা না করুন, জনতা যেভাবে যমুনার দিকে মার্চ দিয়েছে, আগামীতে নির্বাচন কমিশনের দিকে গিয়ে জনতা কিভাবে 14 দলকে নিষিদ্ধ করতে হয় সেটা আদায় করে নিতে তারা বাধ্য। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয় জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, নতুন সংবিধান এখন সময়ের দাবি। রাজপথে নেমে আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রণয়ন করে জারি করতে হবে। আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে খিচুড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। এ সময় তারা বলেন, কেবল কার্যক্রম হিসেবে নিষিদ্ধ নয়, দল হিসেবেও চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তারা দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। কার উদ্দেশ্য বাস্তবায়নে সরকার মানবিক করিডোর দেওয়ার পায়তারা করছে, এই প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজন সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। চোখের অপারেশন করতে থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাত 3:45 থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা থেকে সস্ত্রীক যাত্রা করেন তিনি। ব্যাংকক রুটনিক আই হাসপাতালে চিকিৎসা করানোর কথা রয়েছে তার। 11 মে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শে থাইল্যান্ড গেলেন তিনি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করা 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ 7টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সোমবার তাদের এই নোটিশ দেওয়া হয়। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, শিক্ষার্থীদের 15 মের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার 6ষ্ঠ কর্মদিবসেও শিক্ষকরা ক্লাসে ফেরেনি। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। পাশাপাশি আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশু সহ 59 জনকে আটক করেছে বিজিপি। উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিজিপি জানায় শ্যামকুর গ্রামের মাঝিপাড়া থেকে 20 জন, খোসালপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে 13 জন, বেনিপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে 14 জন, বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে 5 জন ও লড়াইঘাট বিওপির শ্যামকুর গ্রাম থেকে 7 জনকে আটক করা হয়। আটককৃতরা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য 10 থেকে 15 মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষণা অনুষদে তৈরি হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় নির্মিত এই স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণা সহ উন্নত সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমানে বাংলাদেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য যুক্তরাষ্ট্রের নোয়া, জেটিডব্লিউসি ও ভারতের আইএমডির মতো বিদেশি সংস্থার স্যাটেলাইটের তথ্যের উপর নির্ভর করতে হয়। তবে এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা যাবে, যা পূর্বাভাস ও তথ্য প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে। সমুদ্র বেসড যেসব স্যাটেলাইটগুলো আছে, বিশেষ করে সেগুলো থেকে তথ্য নিয়ে তারা একেবারে অল্প সময়ে রিয়েল টাইম ডাটা নিয়ে 14 থেকে 15-20 মিনিটের মধ্যে তারা কিন্তু অ্যানালাইসিস করে তথ্য দিতে পারে। এটি চালু হলে সমুদ্র গবেষণা ও সামুদ্রিক অর্থনীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন। নিয়মিত গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হাব হিসেবে কাজ করবে এই স্টেশন। ফলে মৎস্য, জ্বালানি ও শিপিং কোম্পানি সহ বিভিন্ন সংস্থার কাছে এই ডাটা বিক্রির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনৈতিকভাবে বেশ লাভবান হবে বলে মনে করেন চবি উপাচার্য। ঢাকা ওয়েদার অফিস যেটা 5 ঘন্টা পরে বলতে পারে, সেটা আমরা 20 মিনিটের মধ্যে বলে ফেলতে পারবো। এবং এটা আমাদের কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা লাগছে না। যাদের সাথে আমরা এমওইউ করেছি তাদের 13টা স্যাটেলাইট এই যে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে, এভাবে তারা যখন ঘুরবে এখান থেকে আমরা ওখান থেকে ডাটা নামাবো ফ্রি। এটা চুক্তিও হয়েছে যে তারা আমাদেরকে ট্রেন আপ করবে এবং তখন এই ট্রেন আপ লোকজনই মূলত এই কাজটা করবে। অন্যদিকে গ্রাউন্ড স্টেশন চালু হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি ও ক্লোরোফিলের ঘনত্বের মতো তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে, যা মাছ ধরার অঞ্চলগুলোকে নির্ধারণ ও তেল গ্যাস অনুসন্ধানেও সহায়ক হবে। ব্লু ইকোনমি রিসোর্স এক্সপ্লোর করার ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটা অত্যন্ত উপকারী হবে। প্রায় 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 60 কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পটুয়াখালীর দশমিনা উপজেলার সুলতান সর্দার একজন সফল ফল চাষী। অক্ষর জ্ঞানহীন, ভূমিহীন, একসময় দিনমজুর করে সংসার চালানো সুলতান এখন অনুপ্রেরণার কৃষকদের কাছে। ফল আর সবজি চাষ করে ব্যয় বাদে মাসে আয় করছেন লাখ টাকা। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিন ইসলাম টুম্পা। একসময় দিনমজুরের কাজ করে টেনে টুনে চলত দক্ষিণ আদমপুর গ্রামের ভূমিহীন কৃষক সুলতান সর্দারের সংসার। ছিল না থাকার ভিটেও। সফল হওয়ার অদম্য ইচ্ছা থেকে সরকারি রাস্তার পাশে রোপণ করেন 150 জলপাই, 100 আমড়া, 200 লেবুর গাছ। নিবিড় পরিচর্যায় ফলনও আসে ভালো। এই আয় থেকেই কেনেন 4 একর জমি। সেখানে গড়ে তোলেন বিভিন্ন উন্নত প্রজাতির 300 আমের গাছ, পাশাপাশি 2000 আনারস, 50টি ড্রাগন সহ নানা রকম ফলের গাছ। এছাড়াও সারা বছর মৌসুমী সবজি চাষ করেন তিনি। এ থেকে বছরে ব্যয় বাদে আয় করছেন 15 থেকে 17 লাখ টাকা। ধান হইতে খুব ধানে লাভ হয় না, এই আমি ফল শাকসবজি চলে গেলাম। আমি শাকসবজি চাষি আসলে, এবার জলপাই করি, আমরা করি। এই ফলের থেকে সবজি এখন লাভ বেশি, কারণ মানুষ এখন সবজি খাওয়া শিখছে। আমার এই সব কিছু আমি আল্লাহর কাছে গেলাম, মৃত্যুতে খামারে হয় না, কারণ অনেক দূরে না হইয়া। আমি অনেক সুখী আল্লাহর কাছে। সুলতান সর্দারের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন সফল চাষী। এই যে আমাদের সুলতান ভাই সফলতা পাইছে, আমাদের ইচ্ছা হয় এরকম আমাদের যদি জায়গা জমি থাকতো
আমাদের চাষবাস করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমরাও করতাম। আমরা চেষ্টা আছি যে আরো আমরাও এই দেখা দিতে আমরাও বাগান করব। নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকি। সব বাগানই আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই জায়গায় কৃষকরা সচেতন, তারা আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে, মাঠ পর্যায়ে যারা তাদের সাথে কথা বলে। নিজের জীবনের সফলতার পাশাপাশি 5 সন্তানকে লেখাপড়া করিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকায় গড়েছেন প্রাথমিক বিদ্যালয়, মসজিদ। সরকারি উদ্যোগে ঘুরেছেন দেশের 64 জেলা। নিজ এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এখন অনুকরণীয় কৃষি উদ্যোক্তার নাম সুলতান সর্দার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলে অপারেশন সিঁদুর এখনো বন্ধ করেনি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না বলেও জানান তিনি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের ওপর ভারতের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বিবিসির কাছে দাবি করেছেন ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে, তবে ভারত দাবি করেছে পাকিস্তানি প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। भारत की सेनाओं ने पाकिस्तान में आतंक के ठिकानों पर, उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया। सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সাথে সংলাপের মধ্যে এই সিদ্ধান্ত নিল দেশটি। ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অফ ডিফেন্সিং ইনোভেশন অ্যান্ড রিসার্চের সাথে সংশ্লিষ্ট 3 জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এই 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই 3 কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সাথে কোনো ধরনের আর্থিক চুক্তি করতে পারবে না। এবারে খেলার খবর। শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল। এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন জানায় এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটি নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। রিপোর্ট করছেন SM আশরাফ। ব্রাজিল মানে ফুটবল, শুধু খেলা নয়, একটা রং, এক ধ্বনি, এক অনুভবের নাম। মাঠে বল গড়ালে ব্রাজিল খেলে না, যেন নাচে। কিন্তু সেই নাচই হয়তো কিছুটা তাল কেটেছে সাম্প্রতিক বছরগুলোতে। 2002 সালের পর থেকেই নেই বিশ্বকাপ, নেই সেই ভয়ের ডরহীন দাপট। আর তাই এবার তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। ইতালির সন্তান ইউরোপীয় ফুটবলের গুরু কার্লো আনচেলত্তিকে তুলে দিয়েছে ডাগ আউটের চাবি, যিনি 3টি ভিন্ন ক্লাবকে এনে দিয়েছেন ইউরোপের শ্রেষ্ঠত্ব, যিনি কখনো হইচই করেন না, গর্জে ওঠেন না, কিন্তু তার ছায়াতেই বড় বড় ট্রফি আসে। তার নিঃশব্দ নির্দেশনায় তৈরি হয় যান্ত্রিক নিখুঁত এক দল। এবার সেই কোচ আসছেন সাম্বার দেশে। এই প্রথম ব্রাজিলের শতবর্ষী ইতিহাসে কোনো ইউরোপিয়ান পাচ্ছেন ফুল টাইম দায়িত্ব। ব্রাজিল যেখানে জিঙ্গা বলে, ছন্দ বলে, সেখানে আনচেলত্তি বলেন গঠন, পজিশন, নিয়ন্ত্রণ। এই আনচেলত্তি রিয়াল মাদ্রিদে গড়ে তুলেছেন ভিনিসিয়াস, রদ্রিগোদের, যাদের হাত ধরেই আবার ব্রাজিলের স্বপ্ন। এবার সেই সম্পর্ক উঠছে জাতীয় পর্যায়ে। ক্লাবের বন্ধন এবার দেশের ডাকে। লক্ষ্য পরিষ্কার, 2026 বিশ্বকাপ, আরেকটি তারা, আরেকটি ইতিহাস। কিন্তু প্রশ্ন একটাই, এই মেলবন্ধনে মিলবে তো ছন্দ? সাম্বার গান কি শোনা যাবে ইউরোপীয় কম্পোজিশনে? SM আশরাফ,
এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিলুপ্ত করা হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি, আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। আওয়ামী লীগের সাবেক এমপি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, রিমান্ড চাইবে পুলিশ। নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, দল ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ। 14 দলেরও নিবন্ধন বাতিল চায় এনসিপি, যারা আওয়ামী লীগের 15 নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্তের তাগিদ। এবং দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আবহাওয়ার পূর্বাভাসে বিদেশি সংস্থা নির্ভরতা কমবে, অবদান রাখবে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18bangla news। ধন্যবাদ সবাইকে।